প্রিয় দর্শক, ধরুন আপনি কোনো দায়িত্বে আছেন, কিন্তু সেই দায়িত্বে থাকাকালে যদি আপনার নির্দেশ কিংবা আদেশ কিংবা পুরোটাই অনিচ্ছা থাকা সত্ত্বেও কোনো যদি অপরাধ ঘটে যায়, অর্থাৎ আপনি যতই নিরপরাধ হন না কেন, আপনি যেহেতু চেয়ারে আছেন কিংবা দায়িত্ব আছেন, সব দায়ভার কিন্তু আপনাকেই নিতে হবে। এই কথাগুলো বলছি কারণ সম্প্রতি সময় ই-কমার্সের কিছু সংস্থার কিংবা কিছু প্রতিষ্ঠানের যে কেলেঙ্কারি হলো, ভুক্তভোগী আমরা দেখলাম এবং প্রতারণার শিকার হলো সাধারণ মানুষ, তাদের দায়িত্ব এবং তাদের দেওয়া দোষের কারণে দোষী করছে তারা কিন্তু সকলেই সরকারকে, এবং সরকারকেই তারা দোষী করবে কারণ সরকারই হচ্ছে অভিভাবক। কিন্তু এখন কথা হচ্ছে সরকার সব দায় নিয়েছে এবং এই ভুক্তভোগীদেরকে তাদের যে ক্ষতি হয়েছে সেটা পূরণ করার জন্য আদালতের নির্দেশে একটি কিন্তু পর্ষদ গঠন করা হয়েছে। এখন প্রশ্ন হয়ে যাচ্ছে, এই পর্ষদ গ্রাহকদের কতটা আশা পূরণ করতে পারবে, নাকি আমরা অতীতে অনেক পর্ষদও দেখেছি, বোর্ড দেখেছি, সেরকম আশা ভঙ্গের আরও একটা তালিকা দীর্ঘ করবে। আমি সোমা ইসলাম, মেট্রো টু দ্য পয়েন্টের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের আলোচনার যে বিষয় সেটা এতক্ষণ আপনারা বুঝে গেছেন যে ই ভ্যালি নিয়ে যে আমাদের নতুন পর্ষদ হয়েছে সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো এবং আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়েছেন সম্মানিত অতিথি। আমি তো সোমা ইসলাম রয়েছি প্রতিদিনের মতো, আজও আমাদের সঙ্গে আছেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক বিচারপতি, আপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, চেয়ারম্যান ই ভ্যালি পরিচালনা পর্ষদ। আমাদের সঙ্গে আছেন ফাহিম মাসরুর, ই কমার্স উদ্যোক্তা, প্রতিষ্ঠাতা বিডি জবস এবং প্রেসিডেন্ট পাঠাও। আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন বাহারুল আলম, স্বত্বাধিকারী ডি শপ ইতেল ই ভ্যালি প্রতারণা, তিনি একজন কিন্তু বড় ভুক্তভোগী। আমি অনুষ্ঠান শুরু করব। স্যার, শুরুটা আপনাকে দিয়ে শুরু করি। অভিনন্দন তো আপনাকে জানাতেই হবে কারণ আপনি চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন ই ভ্যালির এবং সেখানে লাখো হাজারো মানুষ আছে ভুক্তভোগী। শুরুতেই স্যার আপনাকে জানতে চাই আপনার কাছ থেকে যে মানুষকে আশাবাদী করার জন্য যে হাইকোর্টের নির্দেশে যে বোর্ডটি হলো, সেই বোর্ডের আপনি দায়িত্বে আছেন। এই বোর্ড আসলে মানুষের কতটুকু, যারা ভুক্তভোগী তাদের কতটুকু ক্ষতি দিবে, এবং এই বোর্ড কি স্যার কোনো, শুরুতেই জানতে চাওয়া এটা কি কোনো প্রহসন নাকি সত্যি স্বপ্ন পূরণ করবে, ক্ষতিটা পুষিয়ে নিতে পারবে? আমি শুরুতেই একটি অত্যন্ত ভালো খবর দিয়ে শুরু করতে চাই। ভালো খবর হলো, আজ অবশেষে পুলিশ ডিসক্লোজ করেছে যে কুমিল্লায় দুর্গা মূর্তির উপরে যে কোরআন শরীফ রাখা হয়েছিল সেটি করেছে একজন মুসলমান, একাধিক মুসলমান, কোন হিন্দু এটি করেনি। সিসিটিভি ফুটেজে শনাক্ত করেছে, এটা ধরা পড়ে গেছে। ইনফ্যাক্ট আমি তো প্রথম থেকেই, আমি না শুধু আমার মতো অনেকেই ভাবতো যে এটি একটি মিথ্যাচার, এই মুক্তিযুদ্ধের পক্ষের সরকারকে অপদস্থ করার জন্য, এই দেশকে পাকিস্তানে পরিণত করার জন্য, তালেবান রাষ্ট্রে পরিণত করার জন্য, যাতে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়, সেই দাঙ্গার উদ্দেশ্যেই তারা এই মিথ্যাচার। অবশ্যই স্যার, আলোচনার শুরুটা ভীষণ ভালো খবর যে ইকবাল হোসেন নামে একজন মুসলিমকে গ্রেপ্তার হয়নি, সিসিটিভি ফুটেজে শনাক্ত করা গেছে। কিন্তু এটাও হচ্ছে জানানো উচিত কিংবা জানাটা উচিত বোধহয় দেশের মানুষের যে এই ইকবাল হোসেনকে এটা রাখার জন্য নির্দেশদাতা কারা? এটা তো আমার মনে হয় পরিষ্কার যে এই জামাত, হেফাজত, বিএনপি, কারণ এখানে আমরা জানি কি বলে ওই আমানুল্লাহ আমানেরও হাত আছে, তার টেলিফোন কনভারসেশনে আমরা জেনেছি এরা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, একটি গভীর ষড়যন্ত্রের ফল হলো এই কাজটি। এটি করে তারা দেশের সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করেছে। এর ফলে শত শত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, শত শত মূর্তি ভেঙে দেওয়া হয়েছে, শত শত মানুষের সয় সম্পদ, সোনা গয়না ধ্বংস করা হয়েছে এবং এদের সংখ্যা শত শত। তো এদের এখন ক্ষতিপূরণটাকে দেবে। আমার মনে হয় শুধু এই যে ইকবাল হাসানই নয়, ইকবাল হাসানকে তাকে যারা চালিত করেছে এবং অন্যান্য উন্মাদরা যারা এই উন্মাদনায় মেতে উঠেছিল হিন্দুদের সহায় সম্পত্তি ধ্বংস করার জন্য, তাদের প্রত্যেকের কঠিন সাজা আনতে হবে, যেটি মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়ে দিয়েছেন। যত দ্রুত সম্ভব অপরাধীদের আইনের আওতায় অ্যাকশন করা, কঠিন আইনের আওতায়। স্যার, এটা সর্বোচ্চ শাস্তি স্যার, যেটা সম্প্রতি বিনষ্ট করবার জন্য সব সময় একটা পক্ষ অপশক্তি তো থাকেই। তো সেটা বড় খবর দিয়ে আজকে আপনি শুরু করলেন যে একটা সিসিটিভি ক্যামেরায় ফুটেজে দেখা গেছে ইকবাল হোসেন এই ঘটনার সাথে জড়িত, সেই রেখেছিল। কিন্তু স্যার, এই যে আপনি বলছেন যে সম্প্রীতি নষ্ট করার যে জায়গা, সেটা যেমন বলছিলেন
এবং আর্থিক ক্ষতিও তো হয়েছে, জানমাল। কিন্তু আমরা যে জায়গায় এখন আসতে চাই, ই ভ্যালিও তো বড় আর্থিক ক্ষতি হয়েছে, সাধারণ মানুষের স্বপ্ন নষ্ট হয়েছে। সেই স্বপ্ন পূরণটা কি করে হবে, পুষিয়ে দিবেন কি করে? আমি আপনার প্রশ্নেই আসি। প্রথমে একটি ভালো খবর দিয়ে শুরু করলাম, যে কারণ মানুষ তো উন্মাদ হয়ে গেছিল। মানুষ না, যারা ধর্ম ব্যবসায়ী তারা উন্মাদ হয়ে গেছিল। তারাও নিজেরা জানতো যে এটি কোনো হিন্দু করেনি, হিন্দু করতে পারে না, কিন্তু তাদের উন্মাদনা এতটুকুই চলে গেছিল যে তারা দেখেন গত কয়েকদিন কত ক্ষতি করেছে। আপনার মুখ দিয়ে আপনি দায়িত্ব নিয়েছেন, সেই দিক দিয়ে আজকে কিন্তু আমরা সেই ভুক্তভোগী ক্ষতিপূরণ যারা আর্থিকভাবে সাধারণ ক্ষতি হয়েছে সেই ভালো খবরগুলো আজকে জানাবেন বলে আশা করছি। আমি এখন দেখুন, গতকাল অবধি আমার কাছে যে তথ্য ছিল সেটি ছিল নেহায়েতি পত্রপত্রিকায় আসা তথ্য। গতকাল আমি নোয়াখালী গিয়েছিলাম। নোয়াখালীতে প্রচুর ভাঙচুর করেছে ধর্ম ব্যবসায়ীরা, ধর্মীয় মৌলবাদীরা। ওই ধ্বংসগুলো দেখতে গিয়েছিলাম। সুতরাং আমি যখন পথে তখনই পত্রিকায় দেখলাম যে এই খবরটি। এরপরে তো কালকে সারাদিন আমি নোয়াখালীতে ছিলাম, আমার জানার কোনো সুযোগ হয়নি। আসার পরে আজকে ভোরে অন্য যে দুজন অবসরপ্রাপ্ত সচিব তারা আমাকে ফোন করেছিলেন সকালবেলা। ফোন করে যেটা জানালেন যে তারা গিয়েছিলেন ই ভ্যালির অফিসে। সেখানে যেয়ে দেখেন যে সেই ই ভ্যালির অফিসটি বন্ধ, তালামারা, সেখানে কোনো লোক নেই। সুতরাং তারাও কোনো খবর জানতে পারেনি। তো আমি তাদের নির্দেশ দিয়েছি, প্রথমে তো আপনার মহামান্য হাইকোর্টের যে আদেশনামাটা সেটি, কারণ এটা তো আবার দেখতে হবে, সেটা থেকে আমরা বুঝতে পারবো যে টার্মস অফ রেফারেন্স, অর্থাৎ আমাদের কতটুকু ক্ষমতা দেওয়া হয়েছে, আমরা কি করতে পারবো কি করতে পারবো না এটি। তবে এখানে শুরুতেই আরেকটি ভালো খবর, সেটি হলো যে চারজনকে নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে, এই চারজনই কিন্তু বিশেষজ্ঞ, অর্থাৎ কমিটিটি একটি বিশেষজ্ঞের কমিটি। দুজন সচিব আছেন, তারা বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন, প্রশাসনে তাদের বেশ ভালো অভিজ্ঞতা রয়েছে এবং আমি যতটুকু জেনেছি তাদের সততা এবং নিষ্ঠার ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। তারা দুজনেই খুবই ভালো। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এটা তো তাদের বিষয়। একজন নামি দামি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রয়েছেন, আরেকজন ব্যারিস্টার রয়েছেন যিনি এই কর্পোরেট লাইনে প্র্যাকটিস করে থাকেন। সুতরাং এই যে কমিটিটা, এটি একটি বিশেষজ্ঞ কমিটি। সুতরাং তারা অনেকখানি তাদের প্রজ্ঞা দিয়ে অনেকখানি এগিয়ে যেতে পারে। মানে অতীতে যে স্যার আমরা দেখেছিলাম যে যুবক প্রতারণা করেছিল, সেই প্রতারণা ঠেকাতে একটা কমিশন হয়েছিল, তারপরে পিপলস লিজিং এর জন্য একটা বোর্ড গঠন করা হয়েছিল, কিন্তু কোনো বোর্ড আসলে গ্রাহকের ক্ষতি পুষিয়ে দিতে পারেনি। কিন্তু আমরা কেন বলবো যে ই ভ্যালি নিয়ে যে পর্ষদটা গঠন করা হলো আপনাকে প্রদান করে, সেটা ক্ষতি পুষিয়ে দিতে পারবে, কিংবা এটা একটা আইওয়াশ হবে না? এটা আমরা আইওয়াশ যেন না হয় সেই চেষ্টা, কারণ আমি যখন আছি আমি তো আইওয়াশ হতে দেব না। আপনারা যারা আমার অতীত সম্পর্কে জানেন খুব ভালো করেই যে আইওয়াশ অ্যালাউ করার মতো বিচারপতি কিন্তু আমি নই। সুতরাং আইওয়াশ আমরা হতে দেব না। আমরা যে উদ্দেশ্যে, এবং অন্য যে তিনজন রয়েছেন তারাও আইওয়াশ করার মতো কোনো মানসিক অবস্থা নিয়ে কেউ নেই। সুতরাং এখানে আইওয়াশ আমরা হতে দেব না। ওই জায়গাটা হচ্ছে সবচেয়ে বড় ভরসা, যেখানে আপনি আছেন, এই দেশে আপনার সুনাম আছে এবং আপনাকে সবাই সম্মান করে। সুতরাং আপনি যে ভরসার জায়গাটা কথাটা বললেন, এই ভরসাটাই আসলে ওই ভোগান্তিতে পড়া, আর্থিক ক্ষতিতে থাকা মানুষগুলো ভরসা পাবে যে যেখানে আপনি আছেন সেখানে কিছুটা তো আশা হলেও তারা রাখছে যে তাদের কিছু টাকা ফিরবে, কিংবা তাদের যে প্রতারণা হয়েছে তারা ফিরে পাবে। আমি স্যার আসবো আপনার কাছে। আমি একটু ফাইম মাসুর আপনার কাছে যেতে চাই। আমি শুরুতে জানতে চাই যে পর্ষদটা তৈরি হয়েছে আদালতের নির্দেশে, সেই পর্ষদ এই ভোগান্তিতে থাকা মানুষের কতটা ক্ষতি পুষিয়ে দিতে পারে, এই বোর্ডের কাছে এই কাজটি কতটি সহজ এবং কতটি কঠিন বলে মনে করছেন? কারণ আপনি নিজেও একজন উদ্যোক্তা এবং আপনি সিইও, আপনাদেরও একটা বোর্ড আছে। জি, ধন্যবাদ। আমার কাছে মনে হয় যে আমাদের কাছে যেটা সম্মানিত বিচারপতি মহোদয় বললেন যে টার্মস অফ রেফারেন্স কি আছে, সেটা কিন্তু এখনো পরিষ্কার না। কারণ আমি গতকাল পত্রপত্রিকা থেকে দেখছি বা সোশ্যাল মিডিয়াতে দেখছি দুই ধরনের মতামত আছে। বলা হচ্ছে যে কেউ ভাবছে যে এই কমিটিটা করা হয়েছে কোম্পানিটাকে আবার নতুন করে পুনরুজ্জীবন করার জন্য, যে যাতে এরা আবার ব্যবসা করতে পারে। আরেকটা হচ্ছে যে এটা করা হয়েছে বেসিক্যালি যাতে
যাদের টাকা আটকে আছে তাদের টাকাটাকেই যাতে শোধ দেওয়া হয় এবং একটা পর্যায়ে এটাকে লিকুইডেট করার জন্য। এখানে কিন্তু একটা, আমি আইনজ্ঞ নই, বাট যতটুকু আমি জানি সেইটা যেই মামলাটার এগেইনস্টে সম্মানিত মানে বিচারক রায় দিয়েছে সেটা হচ্ছে একটা লিকুইডেশনের মামলা, অবসায়নের মামলা। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার ধারণা এটা একটা পর্যায়ে অবসায়নের দিকেই যাবে, যাতে যে যা পরিমাণ সম্পদ আছে সেই সম্পদটা দিয়ে যতটুকু হয় যারা ক্ষতিগ্রস্ত তাদের মাধ্যমে তাদের মাঝে বিলি করা হয়। এইখানে আপনি এমন একটা কথা বললেন যে অলরেডি কিন্তু আমরা গত ৩-৪ বছরে দেখেছি কয়েকটা কেস যেটা নিয়ে আলোচনা হয়েছে, পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং, সেই ক্ষেত্রেও কিন্তু হাইকোর্ট ইন্টারভেন করেছে এবং বোর্ড তৈরি করে দিয়ে হয়েছে। এবং এটাও ঠিক যে আসলে বোর্ড তৈরি করার পরেও কিন্তু যাদের ডিপোজিট ছিল তারা কিন্তু খুব কম অংশই কিন্তু আসলে এর মানে এটা রিকভার করতে পেরেছে। বছরের পর বছর হয়ে গেছে, পিপলস লিজিং বোধহয় প্রায় 3-4 বছর হতে চললো, ইন্টারন্যাশনাল লিজিংও 2-3 বছর হলো। তো সেই জায়গাটায় আমাদের কাছে যে অতীত আছে সেই অতীতের জায়গাটাকে যদি আমরা আজকে এখানে রাখি, আর বর্তমান স্যাররা যেখানে আজকে নতুনভাবে দায়িত্ব নিয়েছেন কিংবা দায়িত্ব পেয়েছেন, সেই জায়গাটাতে আপনি তাহলে ভবিষ্যৎটা কি দেখছেন? অতীতকে কিন্তু আপনার এখানে রাখতে হবে। জি, আমি সেটাই বলছিলাম। আমি মনে করি লিজিং কোম্পানিগুলি থেকে এই পার্টিকুলারলি ই কমার্স কোম্পানির ব্যাপারটা আরো বেশি জটিল এবং আরো বেশি আসলে আমি খুব কেননা আশাবাদী হতে পারি না অত বেশি। কেননা দেখেন, লিজিং কোম্পানির ক্ষেত্রে অনেক লোক টাকা নিয়ে গেছে, মানে লিজিং কোম্পানিগুলো বিভিন্ন মানে অসাধু উপায়ে হোক বা কার্টেল করে টাকাটা কিছু ব্যবসায়ীকে দিয়েছে, কিছু কোম্পানিকে দিয়েছে, অ্যাটলিস্ট অফিসিয়াল একটা ডকুমেন্ট আছে। এখন কিন্তু তাদের পর্ষদের একটা লিগাল রাইট আছে ওই সকল প্রতিষ্ঠান থেকে টাকা আদায় করা। এই পার্টিকুলারলি ই-ভ্যালির ক্ষেত্রে যেটা হয়েছে, আমরা জানি যে অলরেডি র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে ১,০০০ কোটি টাকার মতো অলরেডি দায় আছে এবং আমরা বিভিন্ন সোর্সে জানি এই দায়টা আসলে আরো বেশি, মিনিমাম ৩ থেকে ৪,০০০ কোটি টাকা। এখন ৩ থেকে ৪,০০০ কোটি টাকা কিন্তু একটা বিশাল ব্যাপার। ব্যাপারটা যদি এরকম হতো যে ২০-৩০ কোটি টাকা, তাহলে হয়তো এই তাদের যে সম্পদ আছে, অফিস আছে, ডেকোরেশন আছে, সেগুলি বিক্রি করে কিছু হলে পাওয়া যেত। উই আর টকিং অ্যাবাউট 3,000-4,000 কোটি টাকা। কেননা আমরা দেখছি যে পেপারে আসছে যে এক একজন মার্চেন্ট বা বড় বড় সাপ্লায়ারই ১০০-২০০ কোটি টাকা পায়। অতএব এই নাম্বারটা আসলে অনেক বড় এবং লাখ লাখ গ্রাহক টাকাটা পায়। এখন ব্যাপারটা হচ্ছে এই টাকাটা গেল কোথায়? এই টাকাটা আসলে দুইটা ভাবে গেছে। একটা হচ্ছে খরচ হয়েছে এবং বৈধভাবেই খরচ হয়েছে। বৈধভাবে খরচ মানে কি, কাউকে ডিসকাউন্ট দিয়ে দেওয়া হয়েছে, লাইক ১০০ টাকার প্রোডাক্ট ৫০ টাকা দিয়ে দেওয়া হয়েছে। এখন যাকে আপনি ৫০ টাকা দিয়ে দিলেন, সাবসিডি দিলেন, তাকে কিন্তু আপনি এখন আর বলতে পারবেন না যে তুমি কম টাকায় পেয়েছো, তুমি এখন বাকি যে টাকা লাভ করেছো সেই টাকাটা ফেরত দাও, কারণ সে তো আসলে লিগাল ওয়েতেই প্রোডাক্টটা কিনেছে। সেটা হচ্ছে এক ধরনের লিগাল ওয়েতে যেটা খরচ হয়েছে। আরেকটা জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে বেসিক্যালি পাচার হয়েছে। এখন পাচার বলতে যে শুধুমাত্র দেশের বাইরে পাচার হয়েছে তা না, ইললিগালিও হয়তো বিভিন্ন পার্টিকে দেওয়া হয়েছে বা এই টাকাটা বিভিন্ন মালিক পক্ষরা কোনোভাবে এটাকে এখন সেই টাকাটাই হয়তো এই নতুন বোর্ড কিছুটা রিকভার করার চেষ্টা করতে পারে, কিন্তু সেটা হলেও খুব যে বেশি অ্যামাউন্ট হবে বলে আমার ধারণা না। অতএব আমি আসলে যে খুব আশার কিছু দেখছি সেটা আসলে না, কারণ টাকার অ্যামাউন্টটা আসলে অনেক বড়। আচ্ছা, টাকার অ্যামাউন্টটা অনেক বড়। স্যার তো এটার উত্তর দিবেন, আপনি অনেকগুলো প্রশ্ন তুলেছেন। আমি একটু ভুক্তভোগী তো আমাদের সঙ্গে আছেন, আমি একটু তার জায়গাটা জেনে আসতে চাই। জনাব বাহারুল আলম, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, পাচ্ছি। যে আপনি আমাদের সম্মানিত দুজন আলোচকের কথা শুনেছেন, আপনি তো নিজে ভুক্তভোগী, তাই না? স্বত্বাধিকারী আমি দেখছি আপনি ডি শপের। তো সেইখানে আপনি একটা তো পর্ষদ হয়েছে, সরকারকে দায়ী করা হচ্ছিল, কিন্তু দায়িত্ব নিয়েছে সরকার এবং আপনাদের আস্থা রাখতে হবে, দেখতে হবে কি হয়। কিন্তু স্যার যেটা বলছিলেন, ইভারে যিনি চেয়ারম্যান বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, এখন তিনি যেগুলো বললেন এবং তার সঙ্গে ফাহিম সাহেব যেগুলো বললেন, আপনি আসলে কতটুকু ভরসা রাখতে পারছেন এবং আপনারা আসলে কি চাচ্ছেন, কিভাবে আপনাদের পরিত্রাণ, কি করে কি মিলবে, সমাধানটা কি? ধন্যবাদ আপনাকে। আমি আসলে আজকে আমার ব্যবসার হাতে শুরু যাকে দেখে ফাহিম ভাই উনি আসছেন, আমি আজকে ওনার প্রতি অনেক কৃতজ্ঞ। ওনার মাধ্যমে আমি ব্যবসা শুরু করেছিলাম। সো আমরা যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, ফাহিমের তো আমরাও বলবো যে বিষয়টা আসলে এখন পর্যন্ত ক্লিয়ার না যে আমরা কোন পরিস্থিতির দিকে যাচ্ছে। তো আমরা এতটুকু দেখতে পাচ্ছি যে ই-ভ্যালি নিয়ে সরকার অবশ্যই সিরিয়াসলি কোনো একটা প্ল্যান করছে বা এক্সিকিউশন একটা প্ল্যানে যাচ্ছে। যে প্ল্যানে হয়তো গ্রাহক কিংবা আমরা যারা সাপ্লায়ার আছি তাদেরকে কোনো না কোনো একটা ভাবে আমাদেরকে আশ্বস্ত করার চলছে। বাট আমরা শুধুমাত্র ই-ভ্যালি কিন্তু একমাত্র প্রতিষ্ঠান না যেই ক্ষেত্রে গ্রাহক কিংবা সাপ্লায়াররা প্রতারিত হয়েছে, আরো অনেক কোম্পানি আছে।
সো সেই বিষয়গুলো আমাদের এখনো অজানা আছে, সেগুলো কি হতে পারে। বাট সরকার যেটাই করছে, আমরা ধরেই নিই সরকার যেটা করছে সেটা অবশ্যই ই কমার্সের ভবিষ্যৎকে চিন্তা করেই করছে। যেমন আমরা যদি ই কমার্সের ভবিষ্যৎ বলতে পারি যে একটা গোটা দেশকে চেঞ্জ করে দেওয়া সম্ভব, যে আমরা দেখেছি আলিবাবা কিভাবে চায়নাকে চেঞ্জ করেছে। সো আমরা যদি এত বড় একটা পাওয়ারফুল একটা টেকনোলজিকে, সরকার অবশ্যই, এখানে 50 থেকে 70 লক্ষ মানুষ আছে, সো সরকার অবশ্যই এই বিষয়টাকে বিশেষ নজরদারিতে রাখবে বলে আমার বিশ্বাস। বাহারুল আলম সাহেব, আমি একটু আপনাকে থামাই। আপনি বলছিলেন যে আপনি তো সাপ্লায়ার, আমি আসলে ব্যবসা বাণিজ্যের এত কিছু বুঝি না, আপনারা বললে আমি তখন কথা প্রশ্ন করতে পারি। সেটা হচ্ছে কিন্তু আপনার এখানে কত টাকা ক্ষতিগ্রস্ত আছে, মানে আপনার আটকে আছে কত টাকা, এবং এটা কোন ওয়েতে পেতে পারেন বলে মনে করছেন, যে পাওয়ার রাস্তাগুলো কি আছে? এই ক্ষেত্রে ইভ্যালির সাথে আমার দীর্ঘদিনের ব্যবসার যদি টোটাল আমি জেট টানি, তাহলে আমি 79 লক্ষ টাকা ইভ্যালির কাছে পাবো। হ্যাঁ, এখন 79 লক্ষ টাকা আমি আবারও বলি যে এরকম আমি কিন্তু অনেক বড় কোনো সাপ্লায়ার না, সো এটা দীর্ঘদিন ধরে জমে আসছে। এরকম এর থেকে আরো অনেক বড় বড় সাপ্লায়ার আছে। তো ইভ্যালির যদি আমি হিসাব দেখি, তাহলে ইভ্যালির যে ইনভিজিবল যে অ্যাসেটটা আছে, সেটা হচ্ছে ইভ্যালি.com, যে ডোমেইন বা এই ইভ্যালি এতদিন বিজনেস করে শুধু একটা জিনিসই সে ডেভেলপ করেছে, ইভ্যালির যে ব্র্যান্ডটা, এই ব্র্যান্ডের ভ্যালুটা কিন্তু এখানে কোথাও ধরা হয় নাই, বা এটাকে আসলে ভবিষ্যতে কি হবে। অলরেডি আমরা যারা কাস্টমার, তারা কিন্তু খুব উদ্গ্রীব হয়ে আছে। গত 2-3 দিন ধরে দেখতে পাচ্ছি যে ইভ্যালি সার্ভারও ঠিক মতো কোনো রেসপন্স নিচ্ছে না, বা কোনো কাস্টমারও কিন্তু আসতে পারছে না। সো আসলে যে আমরা কতটুকু এখান থেকে লাভবান হব, এই বিষয়ে আমার কিছুটা হলেও সন্দেহ আছে। বা আসলে কিন্তু আপনারা তো ভুক্তভোগী, লাভবান হওয়ার কোনো পথ কি আছে আপনাদের কাছে, যে এই পথে গেলে আমরা লাভবান হতে পারি, নাকি আপনারা পুরোটাই হাল ছেড়ে দিয়েছেন? আমরা হাল ছেড়ে দেই নাই। আমরা আসলে বিষয়টা, আমরা যেভাবে বিজনেস করেছি, সরকারের যত নীতি মেনেই কিন্তু আমরা বিজনেস করেছি। সো আমরা এখন এমন একটা জায়গায় এসেছি যেখানে সরকার নিজের থেকে দায়িত্ব নিয়েছে। না বাহারুল সাহেব, আমি বলছিলাম কি, আপনারা যেহেতু ভুক্তভোগী, আপনারা তো কিছু পরামর্শ থাকতে পারে, এবং যেহেতু স্যার এখানে আছেন, আপনার পরামর্শ মানেই তো অনেক ভুক্তভোগীরই পরামর্শ। আপনি কি কিছু পরামর্শ রাখবেন? অবশ্যই আমার পরামর্শ হচ্ছে ইভ্যালিকে তার নিজস্ব ওয়েতে বিজনেস করা উচিত, এবং যেহেতু একটা বোর্ড আছে, সেই বোর্ডের একটা সহযোগিতা হোক, আবার সবকিছু মিলে হোক, এখন মানুষ আরো ট্রাস্ট পাবে ইভ্যালিকে, এবং এটাকে কোনো এক পর্যায়ে, হয়তো 6 মাস হোক, কিংবা 1 বছর হোক, বা 5 বছর হোক, একটা পর্যায়ে ইভ্যালিকে একটা ভালো লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব। এবং এর মাধ্যমে, বিজনেসের মাধ্যমেই, মানে একটা ব্যবসা যখন হয়, সেটা কিন্তু ব্যবসার মাধ্যমেই ক্ষতিটা পোষানো সম্ভব। জি, আপনার পরামর্শ আমি স্পষ্ট বুঝতে পেরেছি, নিশ্চয়ই দর্শকরা বুঝতে পেরেছেন, আমাদের আলোচকরা বুঝতে পেরেছেন। আমি আসবো আপনার কাছে। স্যার, আমি আপনার কাছে যেতে চাই। ফাহিম সাহেবের একটা মতামত ছিল, বোর্ড নিয়ে একটা আশাবাদী হতে পারছেন না অতীত দেখে, আর যেটা বাহার সাহেব পরামর্শ দিলেন। এখন স্যার, আপনাদের জায়গাটা দেখুন, আসলে এটা তো সত্যি কথা, এখনো কিন্তু আমরা জানি না। হ্যাঁ, মহামান্য হাইকোর্ট কি এটিকে লিকুইডেশনের দিকে নিয়ে যেতে বলেছে, না বলেছে যে না, এই কোম্পানিকে আবার নতুন করে পুনর্জীবিত করা হোক। তো দুটো সিচুয়েশন ভিন্ন। যদি এই অর্ডার দিয়ে থাকে যে পুনর্জীবিত করার চেষ্টা করো, তাহলে একভাবে আমাদের এগোতে হবে। আর যদি বলে থাকে যে না, তোমরা একে লিকুইডেশনের দিকে নিয়ে যাও, তখন সমস্ত অ্যাসেট এবং লাইবিলিটি ব্যালেন্স করে তারপরে সেই টাকা ফেরত দেওয়ার। তো এখন এই ভদ্রলোক যেটা বললেন, সেটা তো একটা অবান্তর কথা উনি বলেছেন, যে ইভ্যালিকে আবার দায়িত্ব দেওয়া, এটা আমি সম্পূর্ণ বিরুদ্ধে। এই ভদ্রলোক কিভাবে এই ধরনের একটি অবান্তর এবং কথা বললেন, যে প্রতিষ্ঠান এতদিন প্রতারণার মাধ্যমে এত দেশের গোটা মানুষের পয়সা মেরে দিয়েছে, তাদের হাতে আবার সেই প্রতিষ্ঠানকে ফিরিয়ে দেওয়া হোক, এর চেয়ে গর্হিত কোনো প্রস্তাব আমি কিছু আছে বলে আমি মনে করতে পারি না। এটা অ্যাবসলিউটলি রাবিশ, এটা কোনো প্রশ্নই আসে না তাদের হাতে ফেরত দেওয়ার। বরং তাদের শাস্তি ভোগ করতে হবে। তারা যে প্রতারণা করে যে মানুষের টাকা মেরে দিয়েছে, সেই জন্য তাদের অবশ্যই আপনার কি বলে আইনের, এবং আমরা তাই করব। কিন্তু আমাদের যদি সেই ক্ষমতা দিয়ে থাকে, চিটারি করেছে, মানুষের সাথে চিটারি করেছে, শাস্তি তো স্যার পাবে, কিন্তু মানুষ টাকা পাবে কি করে, এটা মানুষ জানতে চায়। এখন একটা কথা হলো, টাকা কি করে পাবে? কারণ 3-4 হাজার কোটি টাকা হয়তো, বা তার চেয়েও বেশি হয়ে থাকতে পারে, আমরা কিন্তু এখনো জানি না। তো এই টাকাগুলো কোথায় আছে, কোথায় গেছে, সেটা একটি বড় প্রশ্ন। আপনার একটা সম্ভাবনা যেটা আছে, যে টাকাগুলো বিদেশে পাচার করে দেওয়া হয়েছে, এবং সেই সম্ভাবনা কিন্তু বেশ জোরালো সম্ভাবনা।
তো সেইখানে আমরা আমাদের যে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আছে বাংলাদেশ ব্যাংকের সেই ইউনিটকে আমরা বাধ্য করব টাকাগুলো কোথায় গেছে সেটা আইডেন্টিফাই করতে এবং টাকাগুলো ফেরত। সেটাও তো সময় সাপেক্ষ ব্যাপার। সময় সাপেক্ষ হোক, অ্যাটলিস্ট এই প্রক্রিয়াতে আমরা শুরু করব। যদি ফাহিম সাহেব টাকার ব্যাপারে আরেকটা কথা বলেছেন স্যার, আপনি বলছেন টাকা হয়তো বিদেশে পাচার হয়ে গেছে, সেখানে ইন্টেলিজেন্স যারা আছে বাংলাদেশ ব্যাংকের তারা তো এই ব্যাপারে কাজ করবে, আপনারা এটাতে মনোনিবেশ করবেন, জোর দিবেন। কিন্তু যদি দেশের মধ্যে থাকে টাকাটা ডিস্ট্রিবিউশন হয়ে থাকে সেই জায়গাটাতে স্যার কি হবে? এবং এটার সাথে এই ঘটনায় যদি শীর্ষ মহলের কেউ জড়িত থাকে সেই জায়গাটাতে আপনাদের কঠোরতা কি থাকবে? শীর্ষ মহলের কেউ জড়িত থাকলে আমরা তাকেও ছাড়বো না। আমি কিন্তু কখনো ছাড়িনি কাউ। হ্যাঁ, সেই জায়গা থেকে আমি বলছি যেখানে আপনি আছেন এবং আমার সাথে অন্য যারা আছেন তারাও একই ধরনের কঠিন কি বলে প্রত্যয়ের মানুষ। সুতরাং কেউ ছাড়া পাবে না সেটা আমি অত্যন্ত জোরে সোরে বলতে পারি। এখন এই যদি দেশে কোথাও টাকাগুলো ছড়িয়ে থাকে, বিদেশের ধরুন যায়নি, আমি নিশ্চিত দুইটাই, দেশের বাইরেও টাকা গেছে, দেশের ভিতরে টাকা গেছে, এগুলো খুঁজে বের করা এবং আমার সময় সাপেক্ষ হতে পারে কিন্তু টাকাগুলো কিন্তু বের করা সম্ভব হবে। কারণ সম্ভব হলে হয়তো এমনও হতে পারে যে দেখা যাবে যে এদের যে অ্যাসেট সেটা দেনার কাছাকাছি, তখন অ্যাসেট যদি বেশি হয় আমরা যারা মানুষ পয়সা পায় তাদের পয়সাগুলো অন্তত পুরোপুরি না হলেও বেশ কিছুটা ফেরত দিতে পারবো, যেটা এখন সকল মানুষের প্রত্যাশা। দেশের খুব কম মানুষই আছে যারা এই প্রতারণার শিকার হয়নি। সুতরাং এগুলো বের করে তাদের প্রথম কথা হলো যারা প্রতারণা করেছে তাদের জেল আমরা সেটা নিশ্চিত করব এবং পরবর্তীকালে এই টাকাগুলো বের করে সেই টাকাগুলোর থেকেই যারা প্রতারিত হয়েছে তাদের টাকাগুলো ফেরত দেওয়া। স্যার, তাহলে আপনাদের প্রথম জায়গা কোনটা? যারা প্রতারক তাদেরকে শাস্তি দেওয়া, শাস্তির আয়তানো, অপরাধী তো শাস্তি পাবে, এটাই তো স্বাভাবিক, কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হলো তাদের টাকাটা ক্ষতিটা পুষিয়ে দেওয়া। ক্ষতিপূরণ এখন আমরা মোটামুটি যেটা ঠিক করেছি রোববার বা সোমবারে আমরা বসবো এই প্রথম বোর্ড মিটিং, যেটা বোর্ড মিটিংটা, সেখানে আমাদের এজেন্ডা ঠিক করতে হবে, আমাদের কার্যপ্রণালী ঠিক করতে হবে। আমরা কার্যপ্রণালীর মধ্যে প্রথমে একটি থাকবে যে এর অ্যাসেটগুলো করা, নির্ধারিত করা, এই কোম্পানির কি কি সম্পদ রয়েছে, দ্বিতীয়ত কার কে কত টাকা পায় সেটা ঠিক, এই দুটো জিনিস ঠিক করতেই হবে যে এর সম্পদ কি রয়েছে এবং এর দেনা কি রয়েছে, এই দুটো একেবারে প্রথম দিকের। তার আগে অবশ্য আমাদের ওই মহামান্য হাইকোর্টের টার্মস অফ রেফারেন্সটা দেখতে হবে যে মহামান্য হাইকোর্ট কি বলেছেন। জি স্যার, আমি একটু ফাহিম সাহেবের কাছে যাই। ফাহিম সাহেব, যেটা আপনার কাছে একটু জানতে চাই, স্যার ভীষণ আশার কথা বলছিলেন এবং সেই জায়গা থেকে বলছি যে ই কমার্স একটা অপার সম্ভাবনার ক্ষেত্র, সেই জায়গাতে কিছু প্রতারক সংস্থা এসে এই সম্ভাবনাটাকে প্রতারিত করছে, যেটাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে খুব সাধারণ মানুষ। সেই জায়গাটাতে আপনারা ক্ষতির সম্মুখীন কতখানি হয়েছেন, মানুষ বিশ্বাস করছে কিনা আপনাদের এই মুহূর্তে, আর যদি স্যাররা যে আশাটার কথা বলছেন সেটা যদি তারা পূরণ করতে পারেন তাহলে সেই ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব কিনা? জি, আসলে যেই ক্ষতি হওয়ার তা তো আসলে হয়েই গেছে। সবচেয়ে বড় ক্ষতি হয়েছে লোকজনের ট্রাস্ট ভেঙে গেছে। ট্রাস্ট কিন্তু আসলে একবার ভেঙে গেলে এটাকে এস্টাবলিশ করাটা অনেক বড় ব্যাপার, অনেক কষ্টসাধ্য ব্যাপার। তো সেই অর্থে মানে এটা ঠিক যে এই টাইপের কোম্পানিগুলোর মাধ্যমেই কিন্তু প্রচুর নতুন লোক গত এক বছরে ই কমার্স প্রথমবারের মতো তারা এক্সপিরিয়েন্স পেয়েছে। বাট আনফর্চুনেটলি এই প্রথমবারের এক্সপিরিয়েন্সটাই আসলে খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এটাও ঠিক, অনেকে দেখা যাবে যে হয়তো 10-15% লোক অনেক ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, হয়তো 1 লাখ টাকার জিনিস 30,000 টাকা কিনেছে, 40,000 টাকা কিনেছে, তারা কিন্তু খুবই খুশি। বাট একটা বড় অংশের লোকে কিন্তু আসলে তাদের প্রথম এক্সপিরিয়েন্সটা অনলাইন শপিংয়ে খুবই বাজে এক্সপিরিয়েন্স, এবং এই জন্য হয়তো সে এখন কোনো একজন সৎ ব্যবসায়ী যখন বা সৎ ই কমার্স কোম্পানিও যখন পার্টিকুলারলি অফার করবে তাকে কোনো কিছু বা সার্ভিস দিতে চাবে, তার থেকে কিন্তু সে নিবে না। নিরাপত্তার গল্পটা আমরা বুঝি। চেয়ারম্যান মহোদয় বললেন যে হয়তো অ্যাসেট অনেক আছে, আসলে অ্যাসেট কিন্তু আসলে খুব বেশি নেই। অলরেডি কিন্তু বাংলাদেশ ব্যাংকের যে রিপোর্টটা হয়েছে সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে বা বাণিজ্য মন্ত্রণালয়ের রিপোর্ট দেখা গেছে যে তার টোটাল বর্তমান যে অ্যাসেট আছে তার সেটা দিয়ে আসলে 15% বা 16%-এর বেশি আসলে লায়াবিলিটি কভার করে না। আপনি বারবারই বলছেন এই পর্ষদে আশাবাদী আপনি না, কিন্তু বারবারই আশাবাদী না হওয়ার প্রধানতম কারণটা কি? আপনি প্রধানতম কারণটা হচ্ছে আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে প্রচুর
খরচ হয়ে গেছে। যেমন আমরা যদি দেখি আসলে গত 1 বছরে আমরা সবাই জানি কি পরিমাণ খরচ বিভিন্ন স্পন্সরশিপ থেকে শুরু করে অ্যাডভার্টাইজমেন্ট বড় বড় প্রোগ্রামে হয়ে গেছে। এগুলি কিন্তু একদিক থেকে বৈধ খরচ মানে সবার চোখের সামনে হয়েছে, লুকিয়ে তো কেউ টাকাটা নিয়ে যায়। অতএব এখন যদি আপনি একটা নিউজ পেপারকে বলেন তোমাকে তো ইভ্যালি টাকা দিয়েছে গত মাসে 10 লাখ টাকা, তুমি এখন টাকাটা ফেরত দাও, সেই টাকাটা তো খরচ হয়ে গেছে, সেটা তো কেউ ফেরত দিতে পারবে না। তো এই যে গত 1-1.5 বছরে 8-10 হাজার কোটি টাকা কোম্পানিতে ইনফ্লো হয়েছে, সেই টাকার একটা বড় অংশই তো আসলে এই সব জায়গায় খরচ হয়ে গেছে। মিডিয়া স্পন্সর, সেলিব্রিটি স্পন্সর এবং ডিসকাউন্ট, মানে বিভিন্ন প্রোডাক্টকে ডিসকাউন্ট দেওয়া হয়েছে। এখন এই টাকা এটা তো কোথাও আসলে নাই, যেটা অ্যাসেট কিনা হয়েছে, জমি জমা কিনা হয়েছে, ওই জমি জমাটাকে বিক্রি করলে হয়তো টাকা ফেরত পাওয়া যাবে, এটা তো অলরেডি খরচ হয়ে গেছে। তাহলে এই বিশাল অঙ্কটা যদি এই খাতে খরচ হয়ে থাকে আর ভুক্তভোগীদের পরিমাণও বিশাল, দেনার দায়ও অনেক, 500 কোটির অনেক উপরে, অনেক টাকা, তো সেটাকে তাহলে পুষিয়ে নেওয়া কিংবা ক্ষতিপূরণটা তো একটা অসম্ভব ব্যাপার। আমার কাছে তো সেটাই আমি প্রথম থেকে বলছিলাম, এটা একেবারেই সহজ কাজ না। এটার ক্ষেত্রে আসলে একটাই জায়গা হয়তো আছে, যদি কোনো কারণে টাকাটার একটা বড় অংশ টাকা বিদেশে পাচার হয়ে থাকে অথবা দেশে অন্য কোনো ফর্মে টাকাটা আছে, কারণ যেহেতু টাকাটা ব্যাংকে ঢুকেছে কোনো না কোনোভাবে কিন্তু মানে টাকাটা অন্য জায়গায় সরানো হয়তো হয়েছে, পার্ট সরানো হয়েছে। অ্যাটলিস্ট আমি মনে করি এই নতুন বোর্ডের যেই টাকাটা অলরেডি আছে, খরচ হয় নাই, অন্য কোনো ফর্মে আছে দেশে বা বিদেশে, সেটাকে আসলে মানে রিভার্ট করা বা সেটাকে আদায় করার একটা চেষ্টা করা উচিত। তারপরও আমি মনে করি হয়তো যেই গ্রাহক হয়তো 1 লাখ টাকা মানে পায়, সে হয়তো কথা 20,000 টাকা ফেরত পেতে পারে, কিন্তু সে আসলে 1 লাখ টাকা ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা আমি আসলে বর্তমান পরিস্থিতিতে দেখছি না। কিছু হলেও হয়তো সে পেতে পারে। স্যার কি প্রশ্ন করব স্যার, আপনারা তো আশা নিয়েই আসলেন, মানুষও বসে আছে, কিন্তু আমার এখানে মনে হচ্ছে ছোট্ট ভাবনা থেকে আপনাদের হচ্ছে প্রথম যে জায়গাটাতে যে যারা অপরাধী তাদের শাস্তি দিবেন, গ্রাহকের ক্ষতিটা পুষিয়ে দিবেন, যদি পাচার হয়ে থাকে অর্থ সেখান থেকে বিদেশ থেকে ফেরত আনা, দেশের মাঝে যদি অর্থ থাকে সেটাকেও কোথায় আছে সেটাকে খুঁজে বের করা, এবং ঘটনার যদি উপর মহলেও কেউ থাকে তারাও কেউ ছাড় পাবে না। অনেকগুলো চ্যালেঞ্জ। এখন এইখানে কাজটি কিন্তু মোটেও সহজ নয়। জি স্যার। একে সহজ ভাবাটা হবে বোকার আহম্মকের স্বর্গে বাস করা। কোথায় আছে টাকা, কত আছে, তারপরে সম্পদ কি আছে, কারণ এরা যারা এই প্রতারণার মাধ্যমে কাজগুলো করেছে তারা অত্যন্ত ঘাঘু মানুষ, এই এবং ঘাঘু মানুষ হিসেবেই তারা টাকাগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে। তো এগুলো খুঁজে বের করতে কিন্তু সময় লাগবে এবং আপনার বেশ কষ্টসাধ্য ব্যাপার হবে। তবে আমরা যদি কত সময় এরকম অভিজ্ঞতা আপনার ব্যক্তিগত? না, এখন কাগজপত্রগুলো না দেখা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। আমরা সোমবার দিন আমরা আশা করি কাগজগুলো পাবো, কারণ সেখানে যারা স্টাফ রয়েছে তাদের কাছে অনেক ইনফরমেশন আছে, তাদের পাওয়া যায়নি খুঁজে, কিন্তু আমরা খুঁজে বের করব। তাদের থেকে আশা করি বেশ কিছু ইনফরমেশন পাওয়া যাবে। স্যার যারা গ্রাহক আছে তাদেরকে আপনি কি বলবেন, কি ভরসা দিবেন যারা ভোগান্তিতে ভুক্তভোগী? না, তাদের সাধারণ যারা মানুষ, যারা সাপ্লাই, এই মুহূর্তে তাদের কাছে আমাদের যে প্রতিজ্ঞা সেটা হলো আমরা চেষ্টা করব যাতে তারা অন্তত পুরোপুরি না হলেও বেশ কিছু অর্থ তারা ফেরত পেতে পারে। হয়তো পুরোটা সম্ভব নাও হতে পারে, যেটা বলেন ফাহিম সাহেব যে 1 লাখ হয়তো ক্ষতি হয়েছে, 20,000 দেওয়া হলো, 80,000 সে পাবে না। নিয়মটা কিন্তু তাই, যখন কোম্পানি যখন লিকুইডেশনে যায় তখন কোম্পানির সমস্ত অ্যাসেট একত্রিত করে এবং লাইবিলিটিকে একত্রিত করে তারপর প্রপোর্শনেটলি এগুলো প্রদান করা হয়। এটাই কোম্পানি আইনের বিধান। তো আমরা যদি পুরোপুরি টাকাটা, আমার মনে হয় না পুরোপুরি টাকাটা হয়তো ফিরে পাওয়া যাবে, যদি না পাওয়া যায় তখন তো আপনার সেই প্রপোর্শনেট যে হিসাব, সেই হিসাবে তাদের ফেরত দেওয়ার আমরা চেষ্টা। স্যার অনেকেই বলে যে সরকার এই ক্ষতিপূরণ দিবে, এটা কি সম্ভবপর স্যার? আর যদি এটা হয় যে ভবন হাইকোর্ট আমাদের বলেছে তোমরা বাণিজ্য চালিয়ে যাও, তারপরে বিজনেস করে একে একটি ভায়াবল কোম্পানিতে ফিরে আনো, সেটা ডিফারেন্ট হবে। হ্যাঁ, সরকারের পক্ষে এটা তো অসম্ভব কথা, বুঝলেন। এখন সরকারের আরেকটি দিক হবে অপরাধীদের খুঁজে বের করা, কারণ অপরাধীদের অনেকেই ধনবান লোক, পুঁজিপতি, অনেকে ধনী, তাদের বের করে তাদের টাকাগুলো আদায় করা, তাদের ব্যাংক হিসাব জব্দ করা। আপনারা কি এরকম ধনীদের তালিকাও করবেন? অবশ্যই।
এবং এই যে আপনার ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আছে, তাদের 2012 সনের আইনে যে এটি করা হয়েছে, আন্তর্জাতিক কনভেনশন মোতাবেক কিন্তু এটি করা হয়েছে। তো তাদের তো আগে থেকে এগুলো সতর্ক হওয়া উচিত ছিল। তাদের ব্যর্থতার কোনো কি বলে, তাদের ব্যর্থতাকে কোনো অবস্থায় খাটো করে দেখার কোনো পথ নেই। স্যার ব্যর্থতা শুধু একটা ব্যাংকের ইন্টেলিজেন্স ব্রাঞ্চই করেনি, সব সেক্টরই তো করেছে স্যার ব্যর্থ। তো সেই ব্যর্থদেরকে খতিয়ান আপনারা নেবেন? কোন কোন সেক্টরগুলিতে হাত দিয়ে দিয়ে এই প্রতারণা চিটিং ফান্ডগুলো তৈরি হলো? দেখুন, আমাদের যদি সেই ক্ষমতা দেওয়া হয়ে থাকে, আমরা গোয়েন্দাদের সাহায্য নেব, আমরা দুদকের সাহায্য নেব, আমরা অন্যান্য যারা খবর দিতে পারে তাদের সাহায্য নেব, আমরা অন্যান্য বিশেষজ্ঞ যারা আছে তাদের সহায়তা নেব। কারণ অনেক বিশেষজ্ঞ আছে, আমাদের এই 4 জনের বাইরেও অনেক বিশেষজ্ঞ আছে যারা পরামর্শ দিতে পারবেন, তাদের সাহায্য নেব। নিয়ে আমরা চেষ্টা করব যতটা সম্ভব টাকাগুলোকে একত্রীভূত করা। তখন আমাদের পক্ষে এটা অন্তত মানুষের যে প্রত্যাশা, সেটা বহুলাংশে, পুরোপুরি নয় কিন্তু অনেকাংশে আপনার পূরণ করা সম্ভব হতে পারে। তবে এখনও এই মুহূর্তে কিন্তু সবই ওই ইফস অ্যান্ড বাটসের উপর নির্ভর করছে। স্যার তাহলে ই-ভ্যালি যে একটা অ্যাকাউন্ট আছে, সেটা তাহলে লেনদেন যদি করে তাহলে কারা করবে? এটা নিয়ন্ত্রণটা কে করবে স্যার ই-ভ্যালি? ওইটা এখন ই-ভ্যালির এটা হয়ে যাবে নতুন বোর্ডের, মানে আপনাদের যে বোর্ড, হ্যাঁ, এটা আপনারা নিয়ন্ত্রণ করবেন কিংবা চালাবেন এটা? হ্যাঁ, এটা মহামান্য হাইকোর্টের আদেশ অনুযায়ী এটা এখন নতুন বোর্ডই এটা পরিচালনা করবে। আচ্ছা, নতুন বডি পরিচালনা করবে। তো সুতরাং স্যার আপনি একটা কথা বলছিলেন যে যারা যারা এটা অপকর্মের সাথে জড়িত আছে, ছোট বড় যাই হোক না কেন, যারাই থাকুক না কেন, আপনারা অবশ্যই তাদেরকে খুঁজে বের করবেন, অপরাধীদেরকে শাস্তি দিবেন এবং যতটুকু পারেন যারা ভোগান্তিতে আছে, ভুক্তভোগী, তাদের টাকাও পুষিয়ে দেওয়া হবে। এটাই হচ্ছে আপনাদের চ্যালেঞ্জ এবং একটা যেখানে আপনি আছেন স্যার, এটাই আমাদের সবাই ভরসা রাখবে, যেটা আপনার উদ্দেশ্য হবে। কিন্তু স্যার আরেকটা জায়গায় যেখানে বলছেন যে বড় বিত্তশালী ব্যবসায়ীরা আছে, সেই বড় বড় বিত্তশালী ব্যবসায়ীরাও যদি এর মধ্যে জড়িত থাকে, তাদেরও যদি তালিকা তৈরি করেন, তাহলে তাদের টাকা দিয়ে তো এই মানুষ, যারা সাধারণ মানুষ, তাদের টাকা, তাহলে কোন দিকটাতে নজর দিবেন? আমরা সেটাই চেষ্টা করব। কিন্তু কোনটা স্যার? এই যারা বিত্তশালী যদি কেউ আপনার পয়সা মেরে দিয়ে থাকে, কারণ আমাদের সামনে কেউ বিত্তশালীও না, কেউ বিত্তশূন্যও না, সবাই অপরাধী। কেউ সবাই অপরাধী। আমি বিচারপতি থাকাকালেও কাউকে নিষ্কৃতি দেইনি। সেটা আমি এইখানেও একইভাবে এটা মেনটেন করব, যাতে কেউ যদি কোনো বিত্তশালী যদি পয়সা মেরে দিয়ে থাকে, তাকে আইনের আশ্রয়ে, আইনের অধীনে আনা এবং তাদের পয়সাগুলো এই দরিদ্র জনগণ যারা প্রতারিত হয়েছে তাদের মধ্যে। স্যার আপনার ব্যক্তি কর্মজীবন এবং ব্যক্তি মানুষটাকে সকলেই জানে আপনি কেমন, কিন্তু এটা তো একটা বোর্ড, সেই বোর্ডের আর বাকিরা কি সবাই আপনার মানসিকতা নৈতিকতারই হবে? আমি যেটা শুরুতেই বললাম যে এখানে 2 জন আছেন প্রাক্তন অবসরপ্রাপ্ত সচিব, আমি তাদের সম্পর্কে জানি যে তাদের ইন্টিগ্রিটি অনেক উঁচু, তারা তাদের যে দেশপ্রেম সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং 2 জনের সততা নিয়েও কোনো সন্দেহ নেই। একজন ব্যারিস্টার আছেন, ওনার সততা নিয়েও কোনো প্রশ্ন আসে না। একজন অ্যাকাউন্টেন্ট সাহেব আছেন, ওনার সততা নিয়ে সন্দেহ নেই। সুতরাং আমি মনে করি যে আমরা সকলেই আমরা একটি সেবার ব্রত নিয়ে কিন্তু আমরা এই বোর্ডে সদস্য হয়েছি। সুতরাং এই সেবামূলক মনোবৃত্তি নিয়ে আমরা এগোতে পারবো এই 4 জন, সেই ব্যাপারে আমি খুবই আশাবাদী। অবশ্য পরে সবকিছু নির্ভর করে ভবিষ্যতে। ফাহিম মাসুদ স্যার ভীষণ আশাবাদী, কিন্তু স্যার বললেন যে অ্যাকাউন্টটা কিভাবে পরিচালনা হবে, ভবিষ্যতে কি কি হতে পারে, সেই জায়গাতে এখনো কি আপনি নিরাশার জায়গাটায় আছেন? না, আমি আসলে আশাবাদী কেন হতে পারছি না সেটা আমি একটু আগেই বললাম যে খরচ আসলে হয়ে গেছে। হ্যাঁ, আমি ওনার সাথে একমত যে যদি এখানে থেকে কেউ বিত্তশালী হোক বা ক্ষমতাবান হোক, তারা যদি টাকা এখান থেকে সরিয়ে নিয়ে থাকে, যারা এক্সিস্টিং পূর্ববর্তী চেয়ারম্যান বা ম্যানেজিং ডাইরেক্টরের যোগসাযোগে, তাহলে অফকোর্স কিছুটা ওই জায়গাটাতে ওনারা হয়তো নিজেরা এবং আদালতের শরণাপন্ন হয়ে কিছু টাকা ফেরত আনার সম্ভাবনা থেকে যায়। কিন্তু আমরা জানি যে আসলে এই একটা বড় অংশ টাকাই কিন্তু গত 1-1.5 বছরে খরচ হয়ে গেছে বিভিন্ন মেইন তিনটা পারপাসে। আপনি যদি দেখেন, একটা হচ্ছে ডিসকাউন্ট, প্রোডাক্টের ডিসকাউন্ট। এখন ডিসকাউন্টের বেনিফিশিয়ারি কারা? যারা প্রথম দিকে প্রোডাক্ট কিনেছে, ওখানে তো আপনি বলতে পারবেন না যে তুমি কম দামে কিনেছো, এখন টাকা দিয়ে দাও, কারণ সে তো আসলে বলবে যে আমি টাকা দিয়েই কিনেছি। আরেকটা বড় বেনিফিশিয়ারি হচ্ছে দেখবেন বিভিন্ন টাইপের
এক সেন্সে আমি বলবো মিডিয়া, হ্যাঁ এটা খুবই মানে খুব হয়তো একটু সেনসিটিভ কথাবার্তা, প্রচুর মিডিয়াতে কিন্তু টাকা খরচ করা আরো অনেক জায়গা আছে যেখানে ইভ্যালি টাকা ইনভেস্ট করেছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে ওখানে তো কেউ আপনি বলতে পারবেন না যে তোমাকে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি, ইভ্যালি দিয়েছে, টাকাটা তুমি এখন ফেরত দাও। আচ্ছা, আরেকটা হচ্ছে বিভিন্ন টাইপের ধরেন বড় বড় স্পন্সরশিপ। এখন ধরুন বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে হয়তো 8-10 কোটি টাকা স্পন্সর করা হয়েছে। এখন কি আমি জানি না এই আইনশৃঙ্খলা বাহিনী তো আছে, এখন কোনারা কি এই কমিটি বা বোর্ড কি বলতে পারবে ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে যে তোমাদের স্পন্সর করা হয়েছে, এখন এই 10 কোটি টাকা তোমরা ফেরত দাও? ওরা তো ক্রিকেট কন্ট্রোল বোর্ড তো স্পন্সরশিপের খরচ মানে ইয়েরা করে ফেলেছে। তো এখন এই জায়গাতে আমার কাছে মনে হয় একটা বড় অংশ টাকাই আসলে খরচ হয়ে গেছে এবং এটা সবার চোখের সামনেই হয়েছে। আমি একটু এই জায়গাটা স্যারের কাছে জানতে চাই। স্যার, বিভিন্ন স্পন্সরশিপ মিডিয়া থেকে শুরু করে অনেক জায়গা আছে, সেই জায়গাগুলোতে আপনাদের অবস্থান কি? এখানে আইনের অবস্থা হলো এই, যদি স্পন্সর জেনুইনলি করে থাকে সেটা তো টাকাটা ফেরত আনার উপায় নেই, কিন্তু সেখানেও যদি সঠতা থেকে থাকে তাহলে কিন্তু টাকা ফেরত আনার সম্ভাবনা রয়েছে। এমন যদি দেখা যায় যে কোনো ক্রিকেট কন্ট্রোল বোর্ড বলেন বা যে কাউকে তারা এই স্পন্সরশিপ করেছে প্রতারণার সুযোগ নিয়ে, সঠতার সুযোগ, তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু টাকা ফেরত আনার সুযোগ রয়েছে। তার মানে স্যার, আপনারা এই জায়গাটাতে আইনি জায়গা এবং মানুষের ভুক্তভোগীদের টাকা ফিরিয়ে দিতে আপনারা দরকার হলে সাপের লেজেও পা দিবেন। আমরা সব জায়গায় পা দিব। আমরা যেহেতু আমরা এসেছি, আমরা কাউকে ছাড়বো না, সোজা কথা। একটু আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে, অল্প একটু আমি সময় দিতে চাই। বাহারুল আলম, আপনি যে পরামর্শ দিয়েছিলেন সেখানে আপনি জেনেছেন আপনার শুরুতেই পরামর্শ ঠিক না, সঠিক না। আপনি একটা চিট ফান্ড, প্রতারক ফান্ড, যেটা ইভ্যালি মানুষের সাথে প্রতারণা করলো, সেটাকে আপনি বলছেন এটাকে বৈধ করে দেওয়ার জন্য, সেটা কি করে বললেন? আমি আপা একটু কথা বলতে চাই। আমি এখানে বলেছিলাম যে একটা ই কমার্স প্রতিষ্ঠান বা যে কোনো ই কমার্স প্রতিষ্ঠান, অনলাইন যে কোম্পানিগুলো থাকে, তাদের অ্যাসেটটাই হচ্ছে, তাদের মেইন থিমটাই থাকে হচ্ছে যে আপনার ফিক্সড কোনো কিছু নাই, এটা আমাদের যত অ্যাসেট সবই হচ্ছে ভার্চুয়াল। সো যেই অ্যাসেটটাই থাকুক না কেন সেটা ভার্চুয়াল, আপনি ফিজিক্যালি চেয়ার টেবিল বা কিছু কম্পিউটার ছাড়া খুব বেশি আপনি কিছু পাবেন না। সো এখানে যেটা হচ্ছে যে এখানে কিন্তু রয়ে যাওয়ার মতো অ্যাসেটগুলো ওই লেভেলের অ্যাসেট নাই, যেই অ্যাসেটটা আছে সেটা হচ্ছে ইভ্যালি.com। আমার জাস্ট একটা রিকোয়েস্ট ছিল গভর্নমেন্টের কাছে, সেটা আমি বলি নাই যে এক্সিস্টিং যারা ছিল তাদের দ্বারা কোনো কিছু, বাট ইভ্যালি.com বা এই ধরনের যারা কোম্পানি আছে, সেই কোম্পানি তো একটা অ্যাসেট হয়ে গিয়েছে, এটা তো একটা মার্কেটিং, মানে আপনি যেটা বলছিলেন যেটা মার্কেটিং ভ্যালু আছে নামটা, সেই জায়গাটাতে আপনি বলছিলেন যে, তাই না? সেই জায়গাটা যদি কন্টিনিউ রাখা যায় তাহলে এখান থেকেও কিছু প্রফিটেবিলিটি ডেফিনেটলি আনা সম্ভব। বাট এটা যদি অনেক ডিলে করা হয়, আজ থেকে যদি বলা হয় যে 1 বছর পরে সিদ্ধান্ত না হয়, তখন কিন্তু এই ইভ্যালি.com এর কোনো ভার্চুয়ালি কোনো অ্যাসেট থাকবে না। সো আর আমি স্যারের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, এখানে আমরা যে অবস্থানে আছি আজকে 50 থেকে 60 লক্ষ মানুষ আমরা যে অবস্থানে আছি, আজকে যদি আমাদের সাপ্লায়ারদের অবস্থান চিন্তা করি, আজকে আমাদের সাপ্লায়াররা আমাদের সাথে বিজনেস করতে চায় না। আজকে কোনো ব্যাংক আমাদেরকে লোন দিচ্ছে না, বিকজ এই ধরনের কোম্পানির সাথে আমরা ট্রানজ্যাকশন করেছি, শুধুমাত্র এই কারণে আমাদেরকে লোন দিতে চায় না। সো এতটা মানবত, আমরা হচ্ছে সেই লোক যারা সরকারের চেয়েছিলাম কিছু একটা কন্ট্রিবিউট করতে, বাট আমরা এখন এমন একটা অবস্থানে আছি, আমাদের কোথাও কথা বলার বা কোথাও থেকে আমাদের আমরা কোনো আশার আলো দেখতে পাচ্ছি না। সো আমি রিকোয়েস্ট করব সরকারের কাছে যে এটাকে, যেহেতু এখানে 50 থেকে 70 লক্ষ মানুষের একটা আছে এবং বাংলাদেশে বিশাল একটা সম্ভাবনাময় সেক্টর আছে, যদি গার্মেন্ট সেক্টরকে সরকার শুধুমাত্র এই মানুষ বা একটা পটেনশিয়ালিটি চিন্তা করে আজকে এত হাজার কোটি টাকার একটা প্রণোদনা বা যাই হোক না কেন, একটা সরকার যদি সাপোর্ট দিতে পারে, তাহলে ই কমার্স ইন্ডাস্ট্রি নয় কেন? সো আমার এটা একটা রিকোয়েস্ট। আর যারা অন্যান্য কোম্পানি আছে, যেমন আমি যদি বলি ধামাকা বা এই ধরনের যে কোম্পানিগুলো আছে, সেক্ষেত্রেও সরকারের বিশেষ একটা উদ্যোগী ভূমিকা নেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ বাহারুল আলম আপনাকে। আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে। ফাহিম মাসুর, আপনাকে ধন্যবাদ। স্যার, আপনাকে ধন্যবাদ। এবং প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন এবং এই দর্শকদের মধ্যে কোনো যদি ভুক্তভোগী থেকে থাকেন, তারা তো নিশ্চয়ই শুনলেন যে নতুন যে পর্ষদ হয়েছে তাদের চেষ্টাটা হচ্ছে আপনাদের ভোগান্তিটা কমানো এবং আপনাদের ক্ষতিটা পুষিয়ে দেওয়ার। বাকিটা তো সময়ের উপরে আমাদেরকে ছেড়ে দিতে হবে, কারণ আপনারা যারা লোভ করেছিলেন কিংবা আপনাদের স্বপ্ন বিনিয়োগ করেছিলেন, এখানে তো স্বপ্ন একটু ভঙ্গা হয়েই গেছে। তো স্বপ্ন যখন ভঙ্গ হয়ে যায়, সেটা পূরণ করতে তো সময় দিতেই হয়। আর আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে আরও একটি বিষয় নিয়ে। আছে কিন্তু পবিত্র ঈদে মিলাদুন্নবী, প্রবারণা পূর্ণিমা এবং লক্ষ্মী পূজা। বাংলাদেশ সবার,
সব মানুষের এবং যে যার মতো করে যার যার ধর্ম পালন করবে, সম্প্রীতি বজায় রাখবে এবং যার ধর্ম সে তার মতো করে পালন করবে, কেউ এখানে বাধা সৃষ্টি করবে না। এটাই সম্প্রীতির বাংলাদেশ। এই আশাটুকু, এই ভরসাটুকু রেখে আমি আজকের মতো অনুষ্ঠান জি স্যার। মুসলমান, বুদ্ধ, খ্রিস্টান সকলের সবার সমান অধিকার রয়েছে। যারা বলছেন 90% মুসলমানের দেশ, তাদের কাছে আমার প্রশ্ন, 90% মুসলমান কি তাদের দিয়েছে, লাইসেন্স পারমিট দিয়েছে তাদের পক্ষে কথা বলার? নিশ্চয়ই না। এরা এই দেশটি প্রত্যেক ধর্মের মানুষের, এবং যারা এইসব উল্টাপাল্টা কথা বলে তারাই কিন্তু দেশের মাইনরিটি, তারাই দেশের ক্ষতি করছে। সুতরাং এই ধরনের ক্ষতি কোনো দায়িত্বশীল জায়গা থেকে আসবে না। এদের উদ্দেশ্যটা হচ্ছে দেশকে পাকিস্তান বানানো। তাদেরকে অবশ্যই তাদের সেই তারা যা করেছে এই কয়েকদিনে তার দাঁত ভাঙা জবাব দেওয়ার সময় এসে গেছে, এবং দাঁত ভাঙা জবাব দিতেই হবে। তাদের কিন্তু বাংলাদেশের প্রতি কোনো আনুগত্য নেই, তারা বাংলাদেশ চায় না, কোনোদিন চায়নি। অসংখ্য ধন্যবাদ স্যার। আজকে অনুষ্ঠান আমাকে শেষ করতে হবে। প্রিয় দর্শক, যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি সকলকে।